নমস্কার। চ্যানেল ভিশনের আনন্দলহরীর এই আনন্দ আয়োজনে সুধীজন শামসের মল্লিকের পরিচালনায় আমরা সবাই আজ এখানে। আমি অনন্যা। আমাদের সঙ্গে আজকে রক্তকরবী বাচিক আড্ডার আর এক গুণী বন্ধু বিপাশা সেনগুপ্ত। বিপাশার কথা তো বলবোই, বিপাশার কথা যত বলবো শেষ হবে না। আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে আজ রয়েছে কিবোর্ডে কৌস্তভ রায়, আমাদেরই ভাই। আসলে শ্রাবণের শেষ বেলায় না মন কৃষ্ণ কৃষ্ণ বলে। বাতাসের সুবাসে চারিদিকে শুধু কৃষ্ণ কথা। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। তাই বুঝি আমরা কেমন যেন এক উদাসী কথায়। হ্যাঁ, শ্রাবণ যেহেতু, তাই গুরুদেব তো আমাদের ছেই আছেন, তিনি যে কবি গুরু। বিপাশার সাথে পরিচয় করে দেব। বিপাশা সেনগুপ্ত। বিপাশা কোত্থেকে এসেছো তুমি? আমি রাজারহাট থেকে। বিপাশার কথা তো অবশ্যই শুনবো, কিন্তু ও কি বলে নিজে থেকে আগে সেটা দিয়ে শুরু হোক, কেমন? আমি যেহেতু 8 তারিখ 22শে শ্রাবণ গেল, কবিগুরুকে স্মরণ করে আজ আমরা শুরু করি। একদম। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানিক হয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শপথি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই বুক লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা। তোমারে যেন না করি সংশয়। অসাধারণ। আসলে কবিগুরুর চরণে আমাদের সবখানা সমর্পণ, তাই না? আচ্ছা বিপাশা, রক্তকরবী বাচিক আড্ডা থেকে তোমার সাথে যখন আমাদের পরিচয়, আমরা সেখানে আড্ডা দিতে দিতে শুনলাম তুমি শিক্ষকতা করো। পড়াশোনা, হ্যাঁ, আমি পাঠ্যভবনের স্টুডেন্ট। ছোটবেলার পড়াশোনা ওখানেই করেছি, একদম শুরু থেকে শেষ অবধি। আর যেহেতু আমাদের স্কুলটা রবীন্দ্র চেতনায়, রবীন্দ্র মননে, ভাবধারায় অনুপ্রাণিত, সেহেতু আমারও ছোট থেকে গ্রুমিংটা ওরকমই হয়েছে। সেভাবেই আমাদের স্কুলে যেমন বকাঝকা, শাস্তি, মারধরের তো এবং সবকিছুর সাথে ছবি আঁকা, হ্যাঁ, সব মানে সনসন করে হাওয়া বইছে, এই কথাটা লিখলেও আমাদের ছবি আঁকতে হতো। আমার ছেলে পাঠ্যভবনেরই ছাত্র, যার জন্য না আমাদের কল্পনার ব্যাপারটা ছোট থেকে সব ছেলে মেয়েদের মধ্যেই ভীষণভাবে মানে জারি হয়ে যায়। হ্যাঁ, জারিত হয়েছে, ঠিক ঠিক। আর টিচারদের সাথে তো তোমাদের বন্ধুর মতো। হ্যাঁ, যেটা আমি যেহেতু এখন শিক্ষকতা করি, আমি নিজে বুঝতে পারি যে এই জিনিসটা আমার ভিতরে মননে কিভাবে চলে এসেছে। আমি যে আমার বাচ্চাদেরকে, স্কুলের বাচ্চাদের আমি যখন ট্রিট করি, এমনকি আমার নিজের সন্তানকে আমি যখন ট্রিট করি, আমি বুঝতে পারি যে এই গ্রুমিংটা কতটা প্রয়োজন একটি শিশুকে সুস্থভাবে বড় করে তোলার জন্য। একদম।
আচ্ছা, তোমার বাচ্চাদের কথা যখন আসলোই, তোমার সন্তান? হ্যাঁ, আমার একটি ছেলে একটি মেয়ে, তারা যমজ। বাপরে, আমরা বিপাশার কথা শুনতেই থাকবো, অনেক কথা আছে। একটু কবিতা শুনে নি। আচ্ছা, কবিগুরুর কথা যখন হলোই, কবিগুরুর কথা দিয়ে শুরু যখন করলাম, তখন আম, আমরা এখনকার কবিরা কবিগুরুকে কিভাবে পেতে চায়, একটি কবিতার মধ্যে দিয়ে বলবো, যেখানে আমি নিজে কবিগুরুকে কিভাবে দেখি, কিভাবে পেতে চাই, সেই বিশ্বাসটা যেন এই কবিতার মধ্যে দিয়ে প্রতিভাত হয়ে ওঠে। আমি সেরকম একটি কবিতা বলছি। কবিতাটি আমার ভীষণ প্রিয় কবিতা, কবি কৌশিক সেনগুপ্তর গোসাই। আমার ভিতরের নির্জনতার একাকিত্বের সাথে জড়িয়ে আছো তুমি গোসাই। তোমার বোতাম ছেঁড়া আলখাল্লার নিচে পাঁজর বের করা বুকে দাঁড়ের ঢেউ, সেই ঢেউ হামাগুড়ি দিয়ে আমাকে ভাসিয়ে নিয়ে যায়। তোমার শ্রাবণের মতো বাউন্ডুলে চুল দাড়ি, ভাঙাচোরা পর্বতমালার মতন তোমার মুখের উপরে কাস্তের মতো দুটো চোখ, তামাটে দাঁতের উপর মেনে করা হাসির অলংকার, হাতে যখন একতারা টুংটাং আর ফুসফুস খুলে উড়িয়ে দাও গান পাখি, তোমার পায়ের ছন্দে বৃষ্টির ছমছম, আমি তখন চৈতালি রাতের স্বপ্ন। তুমি আমার ভিতরের প্রেমকে কিভাবে বিরহ দিয়ে কেটে কেটে ভালোবাসার ভাস্কর্য তৈরি করো। আমার ভেতরে রোগাশোকা খোয়াই নদী, লাল মাটির ধুলো, নদীর পাশ দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া নিরুৎ দেশের পথ, মাটি আঁকড়ে ধরে থাকা গাছগাছালি, বুকের ভিতরে হু হু বাতাস বইতে শুরু করে। গোসাই, গোসাই, তুমি এমন করে বলো কেন? আমি নাকি তোমার একতারা? একতারা তারটা আমার মন। তুমি বাজাও, আমি বাজি, সেই সুর মনকে মেঘদূত করে দেয়। আমি তোমার সঙ্গে চলতে শুরু করি, তোমার সঙ্গে খাই, ঘুমাই। আকাশে মেঘ নাচে, সূর্য হাসে, চাঁদ ভাসে। তোমার ভিতরে আমি ডুব দিতে দিতে মণিমাণিক্য তুলি। দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমার এক একটা মণিমাণিক্য। ওই ভাঙাচোরা বুকের ভিতরে যে একটা শান্ত নদী পুরে রাখতে পারে। আমি নাকি একটা সবুজ তারা, ভেসে যাই। গোসাই, তুমি হেসে বলো ওটা একটা পাল তোলা নৌকো। যখনই তোমায় আঁকড়ে ধরি, তুমি পালাই পালাই করো। বলো পাঁচমুড়ার পাহাড়, যেখানে ওই ধলেশ্বরী নদী খেলা করে, সেই গোয়ালাদের গ্রামে তুমি গান শোনাতে যাবে। বারে, আমাকে একলা রেখে চলে যাও কেন? গোসাই হাসে, বুকের ভেতর দম বন্ধ কাশিটা বেরিয়ে আসে। হাসতে হাসতে বলে, তুই যে যত্ন করে রত্ন তুললি, তাকে বিন্দু বিন্দু চোখের জল দিয়ে সাজিয়ে রাখ। ওর ভেতর যে আলো আছে, সেই আলো দেখার জন্যে নয়ন মেলে রাখ। ওই দূরে মিলিয়ে যাওয়া আলোপথ মিশে গিয়ে ছায়াপথ ধরেছে, সেখানেই আমি একতারা নিয়ে দাঁড়িয়ে আছি। তুই আয়, আয় পথের শেষে। গোসাই, গোসাই, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। এমন লেখার পরে না আর কিছু বলতে পারি না। কোথায় আমরা আটকে যাই, কোথায় আমরা বাধা করি, আমরা কোথায় শুধু অনুভব করি। বল, পরের কবিতায় আয়। পরের কবিতা কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের তোমার সঙ্গে দেখা হলে। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষকে ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমাকে কি দেবে? দেশ কি ঈশ্বরের মতন কিছু?
তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি না কাঁটাতারের বেড়া? বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে? এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? অসাধারণ একটা ছড়া। তুমি তো ছড়া খুব ভালো বলো, একটা ছড়া বলবে? সুকুমার রায়ের একটা বেশ, ছড়া বেশ। বলি, হ্যাঁ, গন্ধ হ্যাঁ। বিচার। হোক। সিংহাসনে বসল রাজা, বাজল কাসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললি রাজা, মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা বলেন, আসুক তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলেন, দোষী দিলাম এক্ষুনি, এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে না, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, মশলা টাটে কর্পূর, গন্ধেটারে মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ কাচ্ছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার বুখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলি শুলো রাজসভাতে, চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা। বললি রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলে, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবল মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকল কত গন্ধ, রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর হারে, পায় না সে যে অক্কা। দারুণ দারুণ, মানে কি বলবো, মঞ্চ করো তো, তো তোমার এই ব্যাপারটা ভীষণ ভাবে আছে। আর রক্তকরবীতে তো আমরা এটা সবসময় শুনছিও জানছি। আচ্ছা, আমি একটুখানি অন্যরকম কিছু শুনতে চাইবো, কারণ তুমি গদ্যও ভীষণ ভালো বলো, তুমি গল্প বলো, সব এরকম কিছু একটা হোক আজকে। একটা গল্প পাঠ করব। একদম। আচ্ছা, গল্পটির নাম চিঠি দিয়ে মানুষ চেনা। লিখেছেন রাজশেখর বসু, যাকে আমরা পরশুরাম বলে জানি। সুকান্ত দত্ত আজ সকালের ডাকে মামার কাছ থেকে একটি চিঠি পেয়েছে। তিনি লিখেছেন, সুকান্ত, তোমার বিবাহ স্থির করিয়াছি। বিজয়লক্ষ্মী কটন মিলের কর্তা শ্রী বিজয় ঘোষের মেয়ে সুনন্দার সহিত। মেয়েটি সুশ্রী, খুব ফর্সা, বিএসসি পাশ করতে পারিনি, তবে বেশ চালাক চতুর।
সঙ্গে ফটো পাঠাইলাম, আশা করি তোমার পছন্দ হবে। 23শে ফাল্গুন বিবাহ, বিবাহের অন্তত 2 দিন আগে তোমার আসা চাই। সুকান্ত মামার চিঠিটা মন দিয়ে পড়ল, ফটোটাও ভালো করে দেখল। কিছুক্ষণ ভেবে সে তার রঙের বাক্স থেকে 3-4 রকম রং নিয়ে এক টুকরো কাগজে লাগালো এবং নিজের বাঁ হাতের কবজির ওপর কাগজখানা রেখে বারবার দেখল। তারপর গায়ের রঙের সঙ্গে মিল হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হয়ে আরও খানিকক্ষণ ভেবে এই চিঠিখানা লিখল। সুনন্দা ঘোষ সমীপে, আমার সহিত আপনার বিবাহ স্থির হইয়াছে। মামাবাবুর চিঠিতে জানিলাম আপনি খুব ফর্সা, আমার রং কিন্তু খুব ময়লা। হয়তো আপনি শুনিয়াছেন শ্যামবর্ণ, কিন্তু তাতে তো অনেক রকম শেড বোঝায়। আমার গায়ের রং ঠিক কী রকম তা আপনাকে জানানো কর্তব্য মনে করি, সেজন্য এক টুকরো কাগজের রং লাগাইয়া পাঠাইতেছি। আমার বাঁ হাতের কবজির উপরের পিঠের সহিত মিল রহিয়াছে। এই রকম গাঢ় শ্যামবর্ণ স্বামীতে যদি আপনার আপত্তি না থাকে তবে দয়া করে 1 লাইন লিখিবেন। আপত্তি নাই। আমার ঠিকানা লেখা খাম পাঠাইলাম। যদি আপত্তি থাকে তবে চিঠি লিখিবার দরকার নাই। 5 দিনের মধ্যে আপনার উত্তর না পাইলে বুঝিব আপনি নারাজ। সেই ক্ষেত্রে আমি মামাবাবুকে জানাইব যে এই সম্বন্ধ আমার পছন্দ নহে, অন্যত্র পাত্রী দেখা হোক। ইতি সুকান্ত। 4 দিন পরে উত্তর এলো, ডক্টর সুকান্ত দত্ত সমীপে, আপত্তি নাই, কিন্তু প্রকৃত খবর আপনি পান নাই। আমার গায়ের রং আপনার চেয়ে ময়লা। কোণে দেখিবার সময় আমাকে পেইন্ট করিয়া আপনার মামাবাবুকে ঠকানো হইয়াছিল, কিন্তু আপনার মতো সত্যবাদী ভদ্রলোককে আমি ঠকাইতে চাহি না। আমার নিকট ছবি আঁকিবার রং নাই। আপনি যে নমুনা পাঠাইয়াছেন সেই কাগজ হইতে এক টুকরো কাটিয়া তাহার উপর একটু ব্ল্যাক কালি লাগাইয়া আমার হাতের রঙের সমান করিয়া পাঠাইলাম। আমার কালো রঙে আপত্তি থাকিলে সম্বন্ধ বাতিল করিয়া দিবেন। ইতি সুনন্দা। চিঠি পাইয়া সুকান্ত উত্তর লিখিল, আপনার রং আমার চাইতে 1 পোঁচ বেশি ময়লা হইলেও আমার আপত্তি নাই। তবে সত্য কথা বলিতেছি, প্রথমটায় মন একটু খুঁতখুত করিতেছিল, কারণ সুন্দরী বউ একটি সম্পদ। কিন্তু পরে মনে হইল এই রকম ভাবা নিতান্তই মূর্খতা। রং ময়লা হইলেই মানুষ কুৎসিত হয় না। আমার একটি বদ অভ্যাস রহিয়াছে, জানানো উচিত মনে করি। প্রত্যহ 15-20টা সিগারেট খাইয়া থাকি। আমার এক বৌদি বলেন, সিগারেট খোরদের নিঃশ্বাসে একটি বিশ্রী মুখ পোড়া গন্ধ হয়। তাহাদের বউরা তাহা পছন্দ করে না, কিন্তু চক্ষু লজ্জায় কিছু বলিতেও পারে না। আপনার আপত্তি থাকিলে জানাইবেন, আমি সম্বন্ধ বাতিল করিয়া দেব। ইতি সুকান্ত। 4 দিন পরে সুনন্দার উত্তর এলো, মুখ পোড়া গন্ধে আমার আপত্তি নাই। আমি রোজ 20-25 খিলি পান আর দোক্তা খাইয়া থাকি। দাঁতের অবস্থা বুঝিতেই পারিতেছেন, যাহার পান দোক্তা খাইয়া থাকে তাদের নিঃশ্বাসে নাকি অ্যামোনিয়ার গন্ধ থাকে। আপত্তি না থাকিলে জানাইবেন, অন্যথায় সম্বন্ধ বাতিল করিয়া দিবেন। ইতি সুনন্দা। সুকান্ত উত্তর লিখিল, আপনি যখন সিগারেটের দুর্গন্ধ সহ্য করিতে রাজি আছেন, তখন পান দোক্তায়ও আমার আপত্তি নাই। ইহা ভিন্ন আমার আরেকটি ত্রুটি জানাইতেছি। সুরঙ্গী নামে একটি মেয়ের সহিত আমার প্রেম হইয়াছিল। সম্প্রতি তাহার বিবাহ হইয়া গিয়াছে। সুরঙ্গীর একটি ফটো আমার নিকট রহিয়াছে। আপনার সামনেই সেটি পোড়াইয়া ফেলিব। ইতি সুকান্ত। সুনন্দার উত্তর এলো, আপনি অতি সত্যনিষ্ঠ অকপট সাধু পুরুষ, অতএব আমিও অকপটে আমার ত্রুটি জানাইতেছি। পবন কুমার পোস্ট গ্র্যাজুয়েট পাঠ করিত। তাহার সহিত আমার প্রেম হইয়াছিল, কিন্তু সে ভাদুড়ি ব্রাহ্মণ। তাহার সেকেলে গোড়া বাপ মা
আমাকে পুত্রবধূ করিতে মোটেই রাজি হইলেন না। পবন বর্তমানে বেঙ্গালুরুতে বসবাস করিতেছে, খুব একটি উচ্চ পদ পাইয়াছে, তাহাকে সম্পূর্ণরূপে ভুলিতে পারি নাই। তবে আপনার মতো মহাপ্রাণ স্বামী পাইলে একেবারে ভুলিয়া যাইব তাহাতে কোনো সন্দেহ নাই। সুকান্ত উত্তর লিখিল, সুনন্দা, তোমাকে আজ নাম ধরে সম্বোধন করছি, কারণ আমাদের দুজনের মধ্যে আর কোনো লুকোচুরি রহিল না। বিয়েতেও আর কোনো বাধা নেই। 7 দিন পরেই আমাদের বিয়ে। তোমার সঙ্গে সাক্ষাৎ আলাপের আনন্দ এখনই কল্পনায় উপভোগ করছি। তোমার সুকান্ত। কিছুদিন পরে সুনন্দার চিঠি এলো। যা ভেস্তে গেল, পবন তার পরিবারের অমতেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আমার অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওকে হাঁকিয়ে দেওয়া আমার সাধ্য নয়। আমি পবনের সঙ্গে পালাচ্ছি, কিন্তু আপনার প্রতি আমার একটা কর্তব্য আছে। আপনার ব্যবস্থা না করে আমি যাচ্ছি না। আমার বোন নন্দা আমার চেয়ে 1.5 বছরের ছোট, দেখতে আমারই মতো, তবে রং বেশ ফর্সা। সেও বিএসসি ফেল, ঝকঝকে দাঁত, পান্দকটা খায় না, এ পর্যন্ত প্রেমেও পড়েনি। আপনার সব চিঠি সে পড়েছে, পড়ে ভীষণ মোহিত হয়েছে। আপনাকে বিয়ে করার জন্য মুখিয়ে আছে। ডক্টর সুকান্ত, দোহাই আপনার, কোনো হাঙ্গামা বাঁধাবেন না, বাড়ির কাউকেও কিছু বলবেন না। যথারীতি বরযাত্রী নিয়ে যথাকালে আমাদের বাড়ি আসবেন। পড়ুক যে মন্ত্র পড়বে, সুবোধ বালকের মতো তাই পড়বেন। আমার বাবা নন্দাকেই আপনার হাতে সম্প্রদান করবেন। তাকে পেলে নিশ্চয়ই আপনি সুখী হবেন। নন্দা খুবই চমৎকার মেয়ে। আজ বিদায়। সুযোগ পেলে আপনার সঙ্গে দেখা করে আমি ক্ষমা চাইব। সুনন্দা। সুনন্দার চিঠি পড়ে সুকান্ত হতভম্ব হলো, কিন্তু একটু পরেই ভেবে দেখল সুনন্দার প্রস্তাব মন্দ নয়। গৃহিণী যখন দরকার, তখন এক পাত্রীর বদলে আরেক পাত্রী হলে ক্ষতি কি? যথাকালে বরযাত্রীদের সঙ্গে সুকান্ত বিয়ে বাড়িতে উপস্থিত হলো। সেখানে গোলযোগের কোনো লক্ষণই তার চোখে পড়ল না। সুকান্ত দেখল 16-17 বছরের একটি ছেলে নিমন্ত্রিতদের পান আর সিগারেট পরিবেশন করছেন। কন্যা পক্ষের লোক তাকে লম্বু বলে ডাকছে। তাকে ইশারা করে কাছে ডেকে সুকান্ত চুপি চুপি প্রশ্ন করল, তুমি সুনন্দার ছোট ভাই লম্বু? আগে হ্যাঁ। এদিকের খবর কি? খবর সব ভালোই। দিদিকে এখন সাজানো হচ্ছে, একটু পরেই তো লগ্ন। সুনন্দা চলে গেছে? বিয়ের কোণে কোথায় চলে যাবে? তোমার আরেক দিদি নন্দা, তার খবর কি? বারে, আমার তো একটাই দিদি, তার সঙ্গেই তো আপনার বিয়ে হচ্ছে। ও। রাত 12টার পরে বাসর ঘরে অন্য কেউ রইল না। সুকান্ত জিজ্ঞাসা করিল, তুমি সুনন্দা না নন্দা? দুই। পোশাকি নাম সুনন্দা, আটপৌরে ডাকনাম নন্দা। প্রতিটা জায়গাতেই বারবারই কিন্তু পাত্র বলেছে যদি মেয়েটির আপত্তি থাকে তাহলে পাত্র সম্বন্ধটি বাতিল করে দেবে, কারণ মেয়েটি বাতিল করলে সেখানে তার কোথাও একটা পৌরুষের অপমান। আমাদের সমাজ এখনো এটা মেনে নিতে পারে না। কিন্তু তার সাথে একটা ভালো দিকও আছে, মেয়েটির মতামতকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে সমানভাবে। ঠিক ছেলেটির যে ভুল ত্রুটি, মানুষ হিসেবে আমাদের সবার তো ভুল ত্রুটি থাকতে পারে, সেই ভুল ত্রুটিগুলোকে মেনে নিয়েই যে আমাদের সমাজে একটি নারী আর একটি পুরুষকে সহাবস্থান করতে হয়, উভয়ের ভুল ত্রুটি উভয়কে মেনে নিতে হয়, ভালো মন্দ দুটোই মানতে হয়। সে একটা সত্যকে খুব সুন্দর করে গল্পে এখানে উপস্থাপন করা হয়েছে। বিপাশা, তোমার কাছে চ্যানেল ভিশনের পক্ষ থেকে আমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভকামনা। আজ তুমি আমাদের ভরপুর করে দিয়েছো। আজকের এই আনন্দ অনুষ্ঠানকে চিরস্মরণীয় করে রাখবার জন্য শিল্পী বিপাশা সেনগুপ্তকে আমরা স্মারক, বিশেষ সম্মাননাপত্র
এবং উত্তর দিয়ে বরণ করে নিলাম। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নমস্কার।